হ্যালো বন্ধুরা, অর্গানিজমস অ্যান্ড পপুলেশন যে চ্যাপ্টারটি আছে এটা নেক্সট ভিডিও। তো আজকের টপিক হলো প্রিডেশন বা শিকার যেটা করে সেটা। তো এটা হলো এক ধরনের ইন্টারাকশন বিভিন্ন স্পিসিসের মধ্যে, ইন্টার স্পেসিফিক ইন্টারাকশন যেটাকে বলে। তো একে একে প্রত্যেকটাকে পড়তে হবে। তো প্রথমে আসছে প্রিডেশন। What would happen to all the energy fixed by autotrophic organism if the community has no animals to eat the plants? যদি উদ্ভিদের খাদ্য তৈরি করছে কিন্তু সেই খাদ্যকে খাওয়ার জন্য যদি কেউ না থাকে, তাহলে যে এনার্জিটা খাদ্য তৈরির জন্য ব্যবহৃত হচ্ছে, খাদ্যর মধ্যে সঞ্চিত হচ্ছে, তো সেই এনার্জিটা কি হবে? উদ্ভিদের এত খাদ্য তৈরি করে রাখার কারণটা কি? ইউ ক্যান থিঙ্ক অফ predation as nature's way of transferring to higher trophic levels the energy fixed by plants. তো প্রিডেশনটাকে প্রকৃতির এক রকমের প্রক্রিয়া বলা যেতে পারে, যেখানে কি হয় যে এনার্জি যেটা আছে বা শক্তি যেটা আছে সেটা উচ্চ ট্রপিক লেভেল থেকে উদ্ভিদেরা যে সমস্ত খাদ্য তৈরি করছে সেটা উচ্চ ট্রপিক লেভেলে চলে যায়। উদ্ভিদ থেকে প্রথম শ্রেণীর খাদকে, তারপর দ্বিতীয় শ্রেণীর খাদক, তারপর তৃতীয় শ্রেণীর খাদক, এভাবে উচ্চ শ্রেণীর খাদকে সেটা চলে যাবে। অর্থাৎ শক্তিটা ট্রান্সফার হয় প্রিডেশনের মাধ্যমে। When we think of predation, predator and prey, most probably it is the tiger and the deer that readily come to our mind. But a sparrow eating any seed is no less a predator. তো যখনই আমরা শিকার শিকারী এর মধ্যে একটা সম্পর্ক, একটা কথা বলি, তখনই আমাদের মনে যে উদাহরণটা আমাদের মনে আসে সেটা কি? বাঘ আর হরিণের। যে বাঘ হচ্ছে শিকার আর হরিণ হচ্ছে শিকারী। এই বাঘ হচ্ছে শিকারী আর হরিণ হচ্ছে শিকার। কিন্তু একটা পাখি যে বীজ খাচ্ছে, গাছের যে বীজ আছে বা ফল আছে তাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করছে, সেটাও কিন্তু এক ধরনের প্রিডেশন। Although animals eating plants are categorized separately as herbivores, they are in a broad ecological context not very different from predators. যদিও যে সমস্ত প্রাণীরা উদ্ভিদদের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের একটা আলাদা ক্যাটাগরি আছে, হার্বিভোরস বলা হয় তাদেরকে। কিন্তু হার্বিভোরস আর প্রিডেটর খুব যদি বৃহত্তম ইকোলজিক্যাল কনটেক্সটে দেখতে যাই, তাহলে এই দুটো কিন্তু অনেকটাই সম্পর্কিত, একে অপরের সঙ্গে সম্পর্কিত। তো প্রিডেশনে এগুলো পড়বো, শিকার শিকারী তাদের এক্সাম্পল। তো কী জিনিস এর কাজটাকে, যে এনার্জিটাকে ট্রান্সফার করা উদ্ভিদ থেকে, সেটা আস্তে আস্তে উচ্চ শ্রেণীর যে ট্রপিক লেভেল আছে সেখানে এনার্জিটা ট্রান্সফার হবে। Besides acting as conduits for energy transfer across trophic levels, predators play other important roles. তো এটা তো একটা মাধ্যম হিসেবে কাজ করে, যে এক লেভেল থেকে নিচু লেভেল থেকে উচ্চ লেভেলের ট্রপিক লেভেলে এনার্জি ট্রান্সফার করবে, এই হিসাবে তো কাজ করে। ছাড়াও প্রিডেটরের কিন্তু আরও অনেক কাজ আছে। কী সেগুলো? দে কিপ প্রে পপুলেশনস আন্ডার কন্ট্রোল। সে কী করে? যে প্রে পপুলেশন যেটা আছে বা শিকার যেগুলো আছে তাদের সংখ্যাটাকে কন্ট্রোল করে রাখে। যে হয়তো প্রচুর সংখ্যায় বেড়ে গেছে, যেমন ধরা যাক যে যদি ধরা যায় মশা, তো মশা যদি প্রচুর বেড়ে যায় তো মানুষের তো ক্ষতি করবে। তো মশাকে খাওয়ার জন্য যে অন্যান্য কীটপতঙ্গ আছে সেগুলো কি তাদেরকে খেয়ে নেয়, এবং এইভাবে কি মশার যে বৃদ্ধি সেটাকে নিয়ন্ত্রণ করে রাখে। কারণ মশাকে খাওয়ার মতো যদি কোনো পতঙ্গ না থাকে তাহলে কি মশাটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, ফলে প্রত্যেকটা মানুষই প্রায় ম্যালেরিয়াতে আক্রান্ত হবে। তো কন্ট্রোলও করে তাদের সংখ্যাটিকে। But for predators, the prey species could achieve very high population density and cause ecosystem instability. তো যেটা বললাম সেটাই, যে যদি কোনো কারণে প্রিডেটার্স যদি না থাকে তাহলে কি হবে? যে সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে, এবং তার ফলে কী হবে? শিকারের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে, এবং তার ফলে কী হবে? যে ইকোলজি যে স্ট্যাবিলিটি বা সাম্যাবস্থা সেটা বিঘ্নিত হবে। যদি দেখা যায় যে মশা পরিমাণ প্রচুর বেড়ে গেল, প্রচুর, তাহলে কি প্রত্যেকটা মানুষই প্রায় ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হবে। পুরো পৃথিবী মশাতে ছেয়ে যাবে যদি তাকে খাওয়ার মতো কেউ কিছু না থাকে। When certain exotic species are introduced into a geographical area, they become invasive and start spreading fast because the invaded land does not have its natural predators. যে এরকম একটা কিছু হয়েও থাকে, যে যখন কোনো বাহ্যিক বাইরে কোনো এলাকা থেকে কোনো একটা প্রজাতি নতুন কোনো এলাকাতে আসে, তো সেক্ষেত্রে কি হয়? যে নতুন এলাকাতে বাইরে থেকে যে প্রজাতিটা এসছে তার কোনো প্রিডেটার্স থাকে না, তাকে খাওয়ার মতো কেউ থাকে না। তো তার ফলে কী হয়? তাকে খাওয়ার মতো কেউ নেই, তাকে শেষ করার মতো কেউ নেই, তার ফলে কী হয়? সে সংখ্যা বৃদ্ধি পেতেই থাকে এবং ইনভ্যাসিভ হয়ে যায়, যেটাকে প্রচুর পরিমাণে সংখ্যা বৃদ্ধি পেয়ে যায়। তো এখানে একটা এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলটা বললে আর সহজে বোঝা যাবে। যেহেতু তার ন্যাচারাল প্রিডেটার্স নেই,
প্রকৃতিতে তার কোনো প্রিডেটার্স নেই বা শিকারী নেই, তার জন্য কি সে সংখ্যায় বৃদ্ধি পেতেই থাকে। তখন দ্য প্রিকলি পিয়ার ক্যাকটাস ইন্ট্রোডিউসড into Australia in the early 1920s caused havoc by spreading rapidly into millions of hectares of rangeland. তো প্রিকলি পিয়ার ক্যাকটাস নামে একটা কী ছিল, ক্যাকটাস প্রজাতির একটা গাছ ছিল, যেটা কি অন্য কোনো এলাকা থেকে সেটা কোথায় এসেছিল, অস্ট্রেলিয়া কন্টিনেন্টে এসেছিল। এবং অস্ট্রেলিয়া কন্টিনেন্টে যখন এলো তখন এখানে কিন্তু তার কোনো ন্যাচারাল যে প্রিডেটার্স, তাকে খাওয়ার মতো কোনো ন্যাচারাল শিকারই নেই। তার ফলে কী হয়, তার বাধা কোনো নেই, ফলে কি এসছে প্রচুর সংখ্যায় বৃদ্ধি পেতে থাকে। মিলিয়নস অফ হেক্টার্স, কোটি লক্ষ লক্ষ হেক্টর জমিতে সে ছড়িয়ে পড়ে। Finally, the invasive cactus was brought under control only after a cactus feeding predator, a moth from its natural habitat, was introduced into the country. তো সংখ্যায় তো প্রচুর বৃদ্ধি পেয়ে গেছে ক্যাকটাসটা, তো তার সংখ্যাটাকে কন্ট্রোল করার জন্য কী হলো, পরবর্তীকালে একটা মথ ইন্ট্রোডিউস করা হলো, একটা ন্যাচারাল প্রিডেটর মথ, যে কী করলো, সেই যে এইগুলো আছে ক্যাকটাসগুলোকে আছে তাকে সেগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করলো এবং তার সংখ্যাটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এলো। তাহলে কি প্রেডেটার কোনো একটা প্রজাতির সংখ্যাকে নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। Biological control method adopted in agriculture pest control are based on the ability of the predator to regulate prey population. এবং যে বায়োলজিক্যাল কন্ট্রোল মেথড আছে, যে কোনো রকমের জীবকে, কোনো রকম পতঙ্গকে, ইনসেক্টকে, কোনো প্রকৃতির প্রাণীর দ্বারা অন্য কোনো প্রাণীকে যে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া, সেটা হচ্ছে বায়োলজিক্যাল কন্ট্রোল মেথড। যে এক ধরনের পতঙ্গ অন্য ধরনের কোনো ছোটো 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 জীবকে খেয়ে ফেলবে, এভাবে তার সংখ্যাটা কমবে, সেটা নিয়ন্ত্রণ আসবে। এই যে বায়োলজিক্যাল কন্ট্রোল মেথডটা, যেটা যেটা শস্যের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, শস্যের মধ্যে বিভিন্ন রকমের ক্ষতিকর প্রজাতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, তো সেটা কিন্তু এই কনসেপ্টের উপর ভিত্তি করে হয়ে থাকে, যে ন্যাচারাল প্রিডেশন, যে সেই শিকারিটা কী করবে, শিকারটাকে খাবার হিসেবে গ্রহণ করবে। এই কনসেপ্টটাকে কাজে লাগানো হয় সেখানে। Predators also help in maintaining species diversity in a community by reducing the intensity of competition among competing prey species. তো প্রেডেটারের দুটো কাজ দেখলাম, যে একটা কী কাজ করে, যে খাদ্য এনার্জিটাকে ট্রান্সফার করে, 2 নম্বর কাজ হচ্ছে প্রে পপুলেশনটাকে কন্ট্রোল করে। আর একটা কাজ এখানে আছে থার্ড কাজ, যেটা হচ্ছে কি তারা মেনটেন স্পেসিস ডাইভার্সিটি ইন এ কমিউনিটি, কোনো একটা কমিউনিটির মধ্যে যে কতটা স্পেসিসে থাকবে সেটাকে নিয়ন্ত্রণ করে, বাই রিডিউসিং দ্য ইন্টেন্সিটি অফ কম্পিটিশন অ্যামং কম্পিটিটিভ পেরি স্পেসিস। তো একটা কমিউনিটির মধ্যে অনেকগুলো স্পেসিস আছে, তো সেই স্পেসিসের যে ডাইভার্সিটি সেটাকে নিয়ন্ত্রণ করে। তো এটা একটা এক্সাম্পল আছে, তার মাধ্যমে জিনিসটা কি বোঝা যাবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ইন দ্য রকি ইন্টারটাইডাল কমিউনিটিস of the American Pacific coast, the starfish picester is an important predator. যে আমেরিকার যে প্যাসিফিক কোস্ট আছে, আমেরিকার মধ্যে যে প্যাসিফিক মানে সমুদ্রের যে কিনারা, সেখানে কি আছে, যে রকি ইন্টারটাইডাল কমিউনিটিস আছে, যে সমুদ্রের যে ধার থাকে, সমুদ্রের কিনারা, সেখানে কি আছে অনেকগুলো রকি ইন্টারটাইডাল কমিউনিটি, মানে অনেকগুলো সেই ওখানে পাথরেময় স্থানে অনেকগুলো কমিউনিটি আছে। তো কী হয়, এবং এখানে কি স্টারফিশ পিসেস্টার ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রেডেটর, এবং এখানে যে স্টারফিশ পিসেস্টার নামে একটা জীব আছে, সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিকারী। ইন এ ফিল্ড এক্সপেরিমেন্ট when all the starfish were removed from an enclosed intertidal area, more than 10 species of invertebrates become extinct within a year because of inter-specific competition. তো এখানে স্টারফিশ স্পিসিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক ধরনের শিকারী। তো এখান থেকে এই যে স্টারফিশ স্পিসিসটার আছে, সেগুলোকে যখন রিমুভ করে দেওয়া হলো, সেগুলোকে যখন দূর করে দেওয়া হলো একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে, এক রকমের গবেষণার মাধ্যমে, তো দেখা গেলো কি যে স্টারফিশ স্পিসিসটারগুলোকে সেই এলাকা থেকে, ইন্টারটাইডাল এলাকা থেকে বের করে দেওয়ার পর বা দূর করে দেওয়ার পর কী হলো, যে 10টারও বেশি স্পেসিস, ইনভার্টিব্রেটের 10টারও বেশি স্পেসিস কী হলো, সেখান থেকে এক্সটিংক্ট হয়ে গেল 1 বছরের মধ্যে। যে সেখান থেকে দূর করলাম পরীক্ষার মাধ্যমে স্টারফিশ স্পেসিসটাকে, কিন্তু সেটাকে দূর করার জন্য আরও অন্য 10টা প্রজাতির যে ইনভার্টিব্রেট,
সেটা কি হলো, সেখান থেকে এক্সটিংক্ট হয়ে গেল, পুরো বিলুপ্ত হয়ে গেল 1 বছরের মধ্যে মাত্র। কারণ কি? বিকজ অফ ইন্টার স্পেসিফিক কম্পিটিশন। কারণ একে অপরের মধ্যে কম্পিটিশনের জন্য। যে স্টারফিশ স্পিসিসটা ছিল, সে কোনো একটা জীবকে খাদ্য হিসেবে গ্রহণ করত, ঠিক আছে? কিন্তু যখন সেটা দূর করে দিলাম স্টারফিশ স্পিসিসটাকে, তো যাদেরকে সে খাদ্য হিসেবে গ্রহণ করতো তারা সংখ্যা বৃদ্ধি পেয়ে গেল, এবং তারা অন্যান্য যে স্পেসিস আছে তাদের সঙ্গে কম্পিটিশন করতে লাগলো খাবারের জন্য, বাসস্থানের জন্য। তার বলে কি, একে অপরের সঙ্গে কম্পিটিশন করার জন্য দুজনেই আস্তে আস্তে বিলুপ্ত হতে লাগলো। এভাবে 10টা প্রজাতিরও বেশি জীব সেখান থেকে বিলুপ্ত হয়ে গেল। তো এটা একটা থার্ড কার্ড যে মেনটেন করে কি স্পেসিস ডাইভার্সিটি, কোনো একটা প্রজাতির ডাইভার্সিটি বা কতটা সে বিস্তৃত থাকবে তার, সেটাকে নিয়ন্ত্রণ করে এই কি প্রিডেশন। তার 3টে কাজ দেখলাম প্রিডেশনের। ইফ এ প্রিডেটর ইজ too efficient and over exploits its prey, then the prey might become extinct, and following it, the predator will also become extinct for lack of food. তো এখানে আরেকটা কনসেপ্টকে বোঝানো হয়েছে যে কি, যে একটা প্রিডেটর বা একটা শিকারী যদি খুবই পরিমাণে এফিসাইন্ট বা কর্মদক্ষ হয়ে যায় এবং তার যে শিকার আছে সেটাকে প্রচুর পরিমাণে শেষ করে দেয়। যেমন বাঘ, যদি বাঘ যদি খুবই দক্ষ হয়ে যায়, যে পরিমাণে হরিণকে খেয়ে ফেলে তার থেকে যদি আরও অনেক বেশি পরিমাণে হরিণকে খেয়ে ফেলে, তাহলে কি হবে, যে হরিণটা একসময় শেষ হয়ে যাবে। যে প্রচুর পরিমাণে বাঘ যে পরিমাণে হরিণকে খায় তার তুলনায় দেখা গেলো 10 গুণ বেশি পরিমাণে এখন বাঘের শক্তি বৃদ্ধি পেলো, বাঘের কর্মদক্ষতা বৃদ্ধি পেলো, এবং একটা বনের মধ্যে যত হরিণ আছে সমস্তকে সে খেয়ে ফেললো। একটা বনের মধ্যে যত হরিণ আছে সমস্ত হরিণকে বাঘ খেয়ে ফেললো। একটাও বাচ্চা ছেলে হরিণ মেয়ে হরিণ কেউ বেঁচে নেই, সমস্তকে খেয়ে ফেলেছে। তো কী হবে, কিছুদিন পর বা কয়েক বছরের পর, কয়েক মাসের মধ্যে বাঘগুলো কি খাবার আর পাচ্ছে না। শুধু হরিণ না, যাদেরকে সে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারতো সবাইকে খেয়ে ফেলেছে। কয়েক মাসের মধ্যে সে বাঘগুলো মারা যাবে খাবারের অভাবে, কারণ তার তো আর কোনো খাবার নেই, সমস্ত খাবার তো সে খেয়ে ফেলেছে। তো এটাই বলা হচ্ছে যে কোনো একটা প্রিডেটর বা শিকারী যদি খুবই কর্মদক্ষ হয়ে যায় এবং ওভার এক্সপ্লয়েট করে তার শিকারকে, যে তার যে শিকার আছে তাকে সম্পূর্ণরূপে শেষ করে দেয়, দেন দ্য প্রে মাইট বিকাম এক্সটিংক্ট, যে তার ফলে কি হরিণটা তো এক্সটিংক্ট হবেই, অ্যান্ড ফলোয়িং ইট দ্য প্রিডেটর উইল অলসো বিকাম এক্সটিংক্ট ফর ল্যাক অফ ফুড, এবং তাকে লক্ষ্য করে যে বাঘ ছিল সে বাঘটাও আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে খাবারের অভাবে। দিস ইজ দ্য রিজন হোয়াই প্রিডেটার্স ইন নেচার আর প্রুডিয়েন্ট, এবং এর জন্যই কি, যে প্রিডেটার্সের সংখ্যা যেটা আছে বা প্রিডেটার্স যে প্রকৃতি আছে সেটা প্রকৃতিতে একটা নির্দিষ্ট ভারসাম্য বজায় রেখেই আছে। প্রে স্পেসিস হ্যাভ ইভলভড ভ্যারিয়াস ডিফেন্সেস টু লেসেন দ্য ইম্প্যাক্ট অফ প্রিডেশন, এবং সেই একই কারণে যাতে একেবারে সমস্তকে খেয়ে ফেলতে না পারে তার জন্য যে শিকারি আছে, অর্থাৎ এখানে হরিণ হিসাবে যে হরিণ বলতে পারি, হরিণের শিং আছে, কিংবা অন্যান্য কীটপতঙ্গ আছে যাদের মধ্যে বিভিন্ন রকমের ক্ষতিকর রাসায়নিক পদার্থ আছে। তো প্রে প্রজাতির মধ্যে এমন কিছু ডিফেন্স মেকানিজম আছে যেটা কি, যে যখন কোনো শিকারী তাকে অ্যাটাক করতে আসবে সে যাতে বাধা দান করতে পারে, তার জন্য তাদের মধ্যেও কিছু ডিফেন্স মেকানিজম আছে। যেমন যেমন গাছের মধ্যে কিছু কিছু গাছের মধ্যে বিষাক্ত রাসায়নিক পদার্থ আছে, কোনো কোনো গাছের মধ্যে কাঁটা আছে, কোনো কোনো গাছের পাতাকে হাত দিলে চুলকোয়। তো এগুলো সবই হচ্ছে ডিফেন্স মেকানিজম, যাতে প্রে বা শিকারিগুলো তাদেরকে সম্পূর্ণরূপে ওভার এক্সপ্লয়েটেড না করতে পারে। Some species of insect and frogs are cryptically colored camouflaged to avoid being detected easily by the predators. তো এখানে কিছু পদ্ধতি অবলম্বন করা আছে, যে কী কী পদ্ধতি অবলম্বন করে শিকারির হাত থেকে তারা রক্ষা পাওয়ার জন্য। তো কী করে, কিছু প্রজাতি আছে কীটপতঙ্গ এবং ব্যাঙের কিছু প্রজাতি আছে, তারা কী করে, ক্যামোফ্লেজড করে। ক্যামোফ্লেজ মানে কি, যে কালার্ড হয়ে যায়। হয়তো একটা একটা প্রজাপতি আছে, একটা কীটপতঙ্গ, সেটা কি, যে গাছের মধ্যে আছে সেই গাছের ডালের মতো কালার নিয়ে নিল, বা যে পাতার উপর বসে আছে সেই পাতার মতো কালার নিয়ে নিল, সেই পাতার মতো গঠন তৈরি করে ফেললো। এই যে পাতার মতো নিজেকে তৈরি করে ফেলছে গঠন, কালার, কিংবা কাণ্ডের ছালের মতো নিজের গঠন এবং কালারটাকে করে ফেলছে। তো এটা হচ্ছে ক্যামোফ্লেজড টু অ্যাভয়েড বিং ডিটেক্টেড ইজিলি বাই দ্য প্রিডেটর। এর ফলে কী হবে, শিকারী তাকে চিনতে পারবে না, সে পাতা না প্রজাপতি চিনতে পারবে না, দুটোই একই লাগছে। সে গাছের ছাল না প্রজাপতি সে চিনতে পারবে না, কারণ সে নিজেকে এমনভাবে পরিবর্তন করে নিয়েছে, কালার চেঞ্জ করে নিয়েছে, যে বোঝা যাচ্ছে না। তো তখন প্রিডেটর না চিনতে পারলে তাকে আর খাদ্য হিসেবে গ্রহণ করবে না। সাম আর পয়জনাস অ্যান্ড দেয়ার ফর অ্যাভয়েডেড বাই দ্য প্রেডেটার্স। তারপর কিছু কিছু প্রেডেটার্স, কিছু কিছু আছে যে শিকার আছে যেগুলো কি
পয়জনাস বা বিষাক্ত, তার ফলে অন্য কেউ তাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে না। দ্য মোনার্ক বাটারফ্লাইজ ইজ হাইলি ডিস্টেস্টফুল টু ইটস প্রিডেটর বাট বিকজ অফ এ স্পেশাল কেমিক্যাল প্রেজেন্ট ইন ইটস বডি। তো এখানে একটা এক্সাম্পলও দেওয়া আছে যে এই যে বিষাক্ত হয়ে যায় কিংবা তো এখানে একটা এক্সাম্পল আছে যে মোনার্ক বাটারফ্লাই নামে এক ধরনের এক প্রজাতির প্রজাপতি আছে। তো তারা কি অত্যন্ত ডিস্টেস্টফুল টু ইস প্রিডেটর, মানে অত্যন্ত অদ্ভুত টাইপের খেতে, তাদের স্বাদটা একেবারে অন্যরকম, ফালতু। তার ফলে কী হয়েছে, তাদের যে প্রিডেটর বা শিকারী বা পাখি আছে তাদেরকে তারা আর খাদ্য হিসেবে গ্রহণ করে না, কারণ তার স্বাদটা অত্যন্ত তিক্ত। এবং এই মোনার্ক বাটারফ্লাইয়ের এই তিক্ততার কারণ কি, এই ডিস্টেস্টফুলের কারণ হচ্ছে তাদের মধ্যে এক ধরনের কেমিক্যাল আছে, তার বডির মধ্যে এক ধরনের কেমিক্যাল আছে। Interestingly, the butterfly acquires this chemical during its caterpillar stage by feeding on a poisonous weed. এবং এই যে ডিস্টেসফুল হওয়ার কারণ হচ্ছে কি কেমিক্যাল, এই কেমিক্যালটা সে কখন পায়, যে যখন সেই প্রজাপতিটা ক্যাটারপ্লাস স্টেজে থাকে। ক্যাটারপ্লার মানে হচ্ছে ছোট অবস্থায় এরা অনেকবার মোল্টেড করার মাধ্যমে অনেকগুলো রূপান্তরের মাধ্যমে লার্ভা থেকে পিউপা থেকে আস্তে আস্তে সেইভাবে তারা কী করে যে পূর্ণবয়স্ক হয়। তো এই যে ক্যাটারপ্লার বা পিউপা অবস্থায় থাকে তখন তারা কী করে, যে উড থাকে, যে কাঠের গুঁড়ি থাকে, সেই কাঠেরগুলোকে তারা খাদ্য হিসেবে গ্রহণ করে এবং সেই সময় এই কেমিক্যালগুলো তাদের মধ্যে আসে। তো তারা যখন পিউবা অবস্থায় ছিল বা ক্যাটারপিলার অবস্থায় ছিল তখন তারা গাছের গুঁড়িকে খাদ্য হিসেবে গ্রহণ করতো এবং সেখান থেকে তাদের মধ্যে এই কেমিক্যালগুলো আসে এবং এই কেমিক্যালের জন্যই মোনার্ক বাটারফ্লাই ডিস্টেস্টফুল হয় বা খেতে বিরক্তিকর হয়, স্বাদ থাকে না, এবং তার জন্যই তার যে প্রিডেটার আছে বা পাখি আছে সে সেই প্রজাপতিকে খাদ্য হিসেবে গ্রহণ করে না। ফর প্ল্যান্টস, হার্বিভোরস আর দ্য প্রিডেটার্স. Nearly 25% of all insects are known to be phytophagous, feeding on plant sap and other parts of plant. তো এতক্ষণ পর্যন্ত তো প্রাণীদের মধ্যে দেখলাম, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে সেটা কি, উদ্ভিদের ক্ষেত্রে যে সমস্ত প্রাণীরা উদ্ভিদের খাদ্য হিসেবে গ্রহণ করে তারা হচ্ছে কি হার্বিভোরস, সেটা আগে দেখেছি। এবং হার্বিভোরসের মধ্যে কিন্তু ইনসেক্ট বা পতঙ্গ সবচেয়ে বেশি, প্রায় 25% পতঙ্গ হচ্ছে কি ফাইটোফ্যাগাস বা হার্বিভোরসের মধ্যে একটা ক্যাটাগরি আবার ফাইটোফ্যাগাস কি, যারা উদ্ভিদের যে রস থাকে, উদ্ভিদের মধ্যে যে বিভিন্ন রকমের রস থাকে সেটাকে কিংবা উদ্ভিদের বিভিন্ন রকম অংশ, পাতা, ফুল, ফল, এগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে। তো প্রায় 25% পতঙ্গ ফাইটোফ্যাগাস, অর্থাৎ উদ্ভিদের বিভিন্ন রকম রসকে অথবা ফুল, পাতা, কাণ্ড ইত্যাদিকে খাদ্য হিসেবে গ্রহণ করে। The problem is particularly severe for plant because unlike animals they cannot run away from their predators. তো এই যে প্রিডেটার্স, শিকারীর যে বিষয়টা সেটা কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে আরও জটিল, কারণ একটা প্রাণী আর একটা প্রাণী থেকে পালিয়ে যেতে পারে। যে একটা বাঘ যখন একটা হরিণকে তাড়া করছে তখন হরিণ অনেকটা সময় পালিয়ে যায়, দৌড়ে পালাতে পারে, কিন্তু একটা উদ্ভিদ সে তো আর চলতে পারে না, সে পালাতে পারে না, তার জন্য তার পক্ষে এটা আরও ডিফিকাল্ট বা কষ্টসাধ্য। Plants therefore have evolved an astonishing variety of morphological and chemical defense against herbivores. এবং যেহেতু পালাতে পারে না তার জন্য তার মধ্যে অনেক মরফোলজিক্যাল মানে বাহ্যিক দিক দিয়ে অ্যান্ড কেমিক্যাল ডিফেন্স দেখা যায়। মরফোলজিক্যাল ডিফেন্স, তারপর থোর্ন দেখেছিলাম, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টসে অনেকগুলো দেখেছিলাম। তো সেরকম মরফোলজিক্যাল এবং কেমিক্যাল ডিফেন্স দেখায়। যেমন থর্ন, অ্যাকাসিয়া, ক্যাকটাস আর দ্য মোস্ট কমন মরফোলজিক্যাল মিনস অফ ডিফেন্স। যেমন এই যে অ্যাকাসিয়া এবং ক্যাকটাস গাছের মধ্যে যে কাণ্ড থেকে এরকম কাটার মতো অংশগুলো বেরোয়, কাঁটাগুলো বেরোয়, তারা এই কাজের জন্য, এই ডিফেন্সের জন্যই তাদের মধ্যে এই সমস্ত মরফোলজিক্যাল বা বাহ্যিক পরিবর্তনগুলো দেখা গিয়েছে। মেনি প্ল্যান্টস প্রডিউস অ্যান্ড স্টোর কেমিক্যালস দ্যাট মেক দ্য হার্বিভোর সিক হোয়েন দে আর ইটেন, ইনহিবিট ফিডিং অর ডাইজেশন, ডিসরাপ্ট ইটস রিপ্রোডাকশন অর ইভেন কিল ইট। যে অনেক উদ্ভিদ আছে তারা কী করে, যে বিভিন্ন রকমের কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ তারা তৈরি করে এবং সেটাকে সঞ্চয় করে রাখে, যে দ্যাট মেক দ্য হার্বিভোর সিক হোয়েন দে আর ইটেন। এর ফলে কি, যখন কোনো হার্বিভোর বা প্রাণী সেই উদ্ভিদটাকে খেয়ে ফেলে তো সেই কেমিক্যালটা তার দেহে যায় এবং সেই দেহে যাওয়ার পর সেই হার্বিভোরটাকে দুর্বল করে ফেলে। ইনহিবিট ফিডিং, তার খাদ্যটাকে খাবার খেতে পারে না, অ্যান্ড ডাইজেশনও হয় না। ডিসরাপ্ট ইট রিপ্রোডাকশন আর ইভেন কিল। অনেক ক্ষেত্রে কি তার রিপ্রোডাকশন যে ক্ষমতা তাকে শেষ করে দেয়, বন্ধ করে দেয়, আবার অনেক ক্ষেত্রে সেই কেমিক্যালটাকে মেরেও ফেলতে পারে। তো উদ্ভিদের মধ্যে কিন্তু কিছু কেমিক্যাল আছে, সেই কেমিক্যালগুলো যখন কোনো হার্বিভোর খায় ওই উদ্ভিদটাকে, তো সেই কেমিক্যালগুলো তার দেহে চলে যায়, তাকে দুর্বল করে ফেলে।
তার ডাইজেশন হয় না, তার রিপ্রোডাক্টিভ যে অ্যাবিলিটি তাকে শেষ করে দেয়, এমনকি তাকে হত্যাও করে দেয়। ইউ মাস্ট হ্যাভ সিন দ্য হোয়াইট ক্যালোট্রপিস গ্রোয়িং ইন অ্যাবান্ডনেড ফিল্ডস। একটা উদ্ভিদের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ক্যালোট্রপিস একটা উদ্ভিদ আছে যেটা কি এই ফিল্ডের মধ্যে মাঠে ঘাটে দেখা যায়। দ্য প্ল্যান্ট প্রডিউস হাইলি পয়জনাস কার্ডিয়াক গ্লাইকোসাইডস অ্যান্ড দ্যাট ইজ হোয়াই ইউ নেভার সি অ্যানি ক্যাটেল অর গোটস ব্রাউজিং অন দিস প্ল্যান্টস। তো এই ক্যালোট্রপিস গাছটা কি আছে, যে এই গাছটা এক ধরনের কেমিক্যাল প্রডিউস করে, সেই কেমিক্যালটার নাম হচ্ছে কার্ডিয়াক গ্লাইকোসাইডস। কার্ডিয়াক গ্লাইকোসাইডস এই কেমিক্যালটা তৈরি করে, এবং এই কেমিক্যালের জন্যই কখনো এটা দেখা যায় না যে ক্যালোট্রপিস গাছের মধ্যে কোনো গরু, কোনো গবাদি পশু কিংবা কোনো ছাগল তার আশেপাশে থাকছে। কারণ গরুরা অনেক ক্ষেত্রে খেয়ে খেয়ে বুঝে নিয়েছে যে এর মধ্যে এই কিছু কেমিক্যাল আছে যেটা ক্ষতি করছে দেহে, তার জন্য তারা সেখানে যায় না। তো সেই কেমিক্যালটার নাম কি? কার্ডিয়াক গ্লাইকোসাইডস। A wide variety of chemical substances that we extract from plants on a commercial scale, nicotine, caffeine, quinine, strychnine, opium, are produced by them actually as defense against grazers and browsers. তো উদ্ভিদের থেকে যে সমস্ত নিকোটিন, ক্যাফিন, কফি তৈরি করার জন্য ক্যাফিন, কুইনাইন ম্যালেরিয়ার ওষুধ, স্ট্রাইচিন, তারপর ওপিয়াম যেটা হচ্ছে মরফিন তৈরি করে, এই সমস্ত যে কেমিক্যালগুলো আমরা এক্সট্র্যাক্ট করি, আমরা আমাদের কমার্শিয়াল কাজে ব্যবহার করি, আমাদের নিজেদের উন্নতি সাধনের জন্য ব্যবহার করি, আসলে এগুলো কি? আসলে এগুলো হলো সেই সমস্ত উদ্ভিদের ডিফেন্সের জন্য তৈরি করা। এগুলো কিন্তু আমাদের জন্য তৈরি করেনি, তারা তৈরি করেছে তার নিজেদের জন্য। উদ্ভিদরা তাদের নিজেদের ডিফেন্স করার জন্য, যাতে কোনো রকমের ব্রাউজিং, যারা তাদের উপর ব্রাউজ করে বা চেপে ওঠে, কিংবা গ্রেজার্স যারা ঘাস কিংবা উদ্ভিদে খেয়ে ফেলে, মানে চড়ে বেড়ায়, যে সমস্ত তাদের হাত থেকে যাতে রক্ষা পায়, তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু উদ্ভিদরা এই সমস্ত কেমিক্যাল তৈরি করে। কিন্তু এদের মধ্যে কিছু ঔষধি গুণ থাকে, তার জন্য আমরা তাদেরকে সেই সমস্ত কেমিক্যালগুলোকে আমাদের কাজে লাগাই। কিন্তু উদ্ভিদের মেন উদ্দেশ্য হচ্ছে ডিফেন্স করার জন্য তারা ওই কেমিক্যালগুলো তৈরি করে। তো এই ভিডিওতে প্রিডেটার্স যেটা আছে সেই বিষয়ে দেখলাম যে প্রিডেটার্স কী, প্রিডেটার্সের কাজ কী, গুরুত্ব কী, তারপর প্রত্যেকটার এক্সাম্পল কোথায় কোন ধরনের প্রিডেটার্স দেখা যায়, প্রত্যেকটা এক্সাম্পলও দেখা গেল। তো পরবর্তী ভিডিওতে কম্পিটিশন হবে। তো ভিডিওটি যদি অবশ্যই কিছুটা কাজে লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো, আস্তে আস্তে সমস্ত ভিডিও আপলোড করা হবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।